সে এই মুহূর্তে আমার সামনেই দাঁড়িয়ে আছে। অনেক চেষ্টা সাধনার পরে তাকে আমার কাছাকাছি নিয়ে এসেছি, অথচ সত্যিকার অর্থে তাকে আমি আজও নিজের করে পেলাম না। এতদিন ধরে আড়ালে রাখা কথাগুলো দীর্ঘশ্বাস আকারে বুক চিরে বেরিয়ে এলো। ভেবেছে সময়ের সাথে সাথে প্রতিভা ঠিক তার মায়ায় আটকে পড়ে যাবে, তখন তার এসব জানানোর প্রয়োজন পড়বে না। আহির দৃষ্টি রাখলো মাথার ওপর বিশাল আকাশটার দিকে, আপন মনে সুর তুলল। হে সোনা, ভাসি প্রেমের সাগরে মোহনায়, কতটা দূর নেই জানা, প্রেম সে তো বাধা মানে না, মানে না। আহিরের গাওয়া গানের মর্মতা বুঝতে একটুও ভুল করেনি প্রতিভা। আহিরের পায়ের কাছে বসে পড়ল, মনে মনে নিজেকে ধিক্কার জানালো। বুঝতে বড্ড দেরি করে ফেলেছে যে আড়ালে থেকে যে লোকটি তাকে আগলে রাখার চেষ্টা করেছে তাকে এতদিন কেন বুঝতে পারেনি। চোখের কোনা বেয়ে দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে আহিরের চরণে স্থান করে নিল। প্রতিভা সিক্ত অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে আহিরের পানে। আহিরের চোখের দিকে তাকিয়ে বলার মতো সাহস নেই তার, তাই তো মাথা নিচু করে ফুপিয়ে উঠল। আপনি রেখে দিন, আমি কথা দিচ্ছি থেকে যাব আজীবন। হসপিটালের করিডোরে নতুন দিনের আগমন ঘটেছে। আমির হামজা ক্লান্ত শরীরটাকে একটুখানি অবসাদ দিতে করিডোরে পেতে রাখা বেঞ্চে বসিয়েছেন। গতকাল সারাটা রাত একাধারে এদিক সেদিক দৌড়ে গেছেন। রাতটা ও নির্ঘুম কেটেছে তার। মর্জিনা খাতুন স্ট্রোক করেছেন। বৃদ্ধা নাতনির শোক সহজে মেনে নিতে পারেননি। সুস্থ সবল একজন মানুষ হুট করে এতটা ভেঙে পড়বেন কারোর যেন ভাবনাতেও আসেনি। আমির হামজার বড় ভাই বাইরে গেছেন মর্জিনা খাতুনের ব্যাপারে, তাই কিছুক্ষণ আগেই জানিয়েছেন। জ্ঞান ফিরতে মর্জিনা খাতুন সবার দিকে এক নজর তাকিয়েছেন। উপস্থিত সবার মাঝে কাঙ্ক্ষিত মুখের দেখা ফেলেন না। নিরাশ হয়ে আবারও চোখজোড়া বন্ধ করে ফেললেন। তার দৃঢ় বিশ্বাস আমির হামজার ভুল করেছেন। মেয়েটাকে তিনি কোলে পিঠে করে মানুষ করেছেন। ডিজিটাল যুগ সম্পর্কে কিছুই হয়তো জানেন না, তাই বলে অভিজ্ঞতা যে একেবারে নেই সেটাও বলা যায় না। একসময় নিজের ছেলে মেয়েদের শক্ত হাতে মানুষ করেছেন কি না। চোখ মেলে মর্জিনা খাতুন আমির হামজাকে ইশারায় কাছে ডাকলেন। বাফ, আমি এখনো কইতাছি তোমার কোনো না কোনো ভুল হইতাছে, এইটা তুমি এখন বুঝতেছ না। একদিন এই বুড়ির কথা মিলাই লইও। আম্মা, আপনি অসুস্থ, এসব কথা নিয়ে এত ভাববেন না তো। ও যেখানে আছে ভালো আছে। তোমার কাছে একখান শেষ আবদার বাজান। হ্যাঁ রে, একটু কষ্ট কইরো আমার লগে দেখা করতে। আমির হামজা মায়ের অবাধ্য কোনো কালেও হননি, শুধু এ আবদারটা কেন জানি মানতে ইচ্ছে করছে না। অভিমান থেকে কিনা জানে। বাবা হিসেবে মেয়ের প্রতি এতদিনের জমিয়ে রাখা সব আকাঙ্ক্ষা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। ভালোবাসার বলিদান হিসেবে বুঝি সৃষ্টিকর্তা এভাবে প্রতিদান দেবেন বলে ঠিক করে রেখেছিলেন। ভেবে তার ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমির হামজা এবং আহির একে অপরের মুখোমুখি বসে আছেন। আশেপাশের মানুষগুলোর ব্যস্ততা তাদের দুজনের ভাব বিনিময়ে একটুও ব্যাঘাত ঘটাতে পারে না। তবে এ মুহূর্তে আহিরকে দেখে পৃথিবীর সব থেকে ঘাড়তেরা বলে আখ্যায়িত করতে ভুললেন না আমির হামজা। ছেলেটার আগাগোড়া যেন ঘাওড়ামিতে ভরপুর। মায়ের স্বাস্থ্যজনিত অবনতির কথা বিবেচনা করে বাধ্য হয়ে আমির হামজা এতদূর ছুটে এসেছেন। না হলে যে ছেলে সবার সামনে নির্লজ্জের মতো প্রতিভার বাচ্চার বাবা বলে স্বীকার করে নিতে পারে, সে নিশ্চয়ই ব্যক্তিগত জীবনে খুব একটা সুবিধাজনক হবে না বলে তার আশঙ্কা। আহির হাত ঘড়িতে একটু পরপর সময় দেখছে। সময় অত্যন্ত মূল্যবান সম্পদ, হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না। তাই তো বিনা কারণে সময় নষ্ট করা তার সবচেয়ে অপছন্দের কাজগুলোর একটির মধ্যে পড়ে। তার উপর আমির হামজা সম্পর্কে শ্বশুর হওয়ায় কিছু বলতেও পারছে না। সেদিন থেকে বিবেচনা করলে দেখা যায় তিনিও কম সময় ব্যয় করে আসেননি। লোকটা এতক্ষণ যাবৎ নিশ্চয়ই তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন। বিরক্তি সামলে নিতে আহির ব্যস্ত ভঙ্গিতে জানালেন, আমাকে খুব শীঘ্রই উঠতে হবে, যা বলার তাড়াতাড়ি বললে বেশ সুবিধে হতো। আহিরের কথায় আমির হামজার কপালে ভাঁজ দেখা গেল।
ভেতর থেকে কথাটাকে একবার ভেবে নিলেন। স্বভাবগত দিক থেকে আমির হামজা কম কথা বলা মানুষদের কাতারে পড়েন। তিনি মনে করেন দরকার ব্যতীত অপ্রয়োজনীয় কথাবার্তা বলার মাঝে কোনো ব্যক্তিত্ব নেই, বরং এতে মানুষ বাচাল তো বলবেই, সাথে ব্যক্তিত্বহীনতারও প্রকাশ পায়। যতটা পারছেন সংক্ষেপে বলার জন্য মুখ খোলেন। প্রতিভাকে নিয়ে একবার এসো, আম্মা দেখতে চাইছেন। কেন সেদিন না গেল? আহিরের অনাকাঙ্ক্ষিত প্রশ্নে আমির হামজার চেহারা পুনরায় বিরক্তিতে ছেয়ে গেছে। ইচ্ছে করছে ছেলেটাকে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিতে। সেদিনের দেখা আর আজকের দেখতে চাওয়ার মধ্যে তফাৎ আছে। কিসের তফাৎ? আপনি তো সেদিন তাকে তাড়িয়ে দিয়েছিলেন, তাই না? তাহলে আজ এমন কি হলো যার জন্য আপনার মেয়ের কাছে না গিয়ে সরাসরি আমাকে ডেকে পাঠালেন? বড্ড বেয়াড়া স্বভাবের তুমি আহির। এত কিছুর পরেও ভাবছো কিভাবে তোমাদের উপর আমার রাগ হবে না? বলতে পারো ভবিষ্যতে তোমাদের ছেলে মেয়ে এমন করলে তাদের উপর তুমি রাগ করবে না? আহিরের মুখে তাচ্ছিল্যের হাসি স্পষ্ট। যাক, মেয়ে বলে তো এখনো স্বীকার করছেন, এই ঢের। তবে এতটুকু জেনে রাখুন, আমি এমন বাবা হব না যে নিজের মেয়েকে ভালো মতো চিনব না। কি বলতে চাইছো? আমি আমার মেয়েকে চিনি না? আহির ভনিতা করল না, একবার ঘড়িতে চোখ বুলিয়ে উঠে দাঁড়ালো। চিন্তা করবেন না, আপনার মেয়েকে কাল নিয়ে যাব। প্রতিভার কাছে সাহায্য করার জন্য বাসায় অল্প বয়সী একটা মেয়েকে রাখা হয়েছে। যদিও এটুকু একটা বাসায় কোনো কাজের চাপ নেই, তবুও মেয়েটির সাথে কাজের পাশাপাশি গল্প করেই এখন প্রতিভার সময় কেটে যায়। মেয়েটাকে দিয়ে কতকগুলো ফুল গাছ আনিয়েছে প্রতিভা। প্রতিদিন দুপুরের পর মেয়েটা চলে যায়, তখন আহির ফেরা অবধি প্রতিভা এদেরকে সময় দেয়। বেলি, সাদা গোলাপ, অপরিচিতার মতো 2-4টে ফুল গাছ এখন তার সঙ্গী। এদের সাথে হয় গল্পগুজবে কাটাবে, নয়তো সামান্য বই খাতা খুলে দেখা হয়। পাশাপাশি বসা হওয়ার কখনো সখনো আবার কণা ভাবি এসে সময় কাটিয়ে যান। নিজেকে এত ব্যস্ত রাখার চেষ্টা করেও মনটা যেন আহিরের কাছে পড়ে থাকে। আজকাল যে কি হলো তার প্রতিভা নিজেও ভেবে পায় না। আহিরকে সর্বদা মিস করাটাই যেন মুখ্য উদ্দেশ্য। খেয়াল করলো স্বল্প সময়ের মধ্যে আহিরের প্রেমে পড়ে গেছে প্রতিভা। শত হলেও হালাল সম্পর্ক আছে তাদের মাঝে, আর হালাল সম্পর্কে আল্লাহর রহমত থাকে, তাই হয়তো দুজন দুজনকে খুব তাড়াতাড়ি মেনে নেওয়া সম্ভব হয়েছে। অবশেষে কলিং বেলের শব্দে প্রতিভার সারা দিনের অপেক্ষার অবসান ঘটে। আহির মুচকি হেসে বাসার ভেতর প্রবেশ করলো, বলল, আজ এত তাড়াতাড়ি? কি এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি দরজা খুলে দিলে ব্যাপার কি? তোমাকে তো এত সহজে পাওয়া যায় না। অবশ্য তোমাকে আজ বরং অন্য দিনের তুলনায় অনেক প্রফুল্ল লাগছে। প্রতিভা কথার প্রসঙ্গ পাল্টে ফেলল। চা খাবেন নাকি লেবুর শরবত করে আনবো? হুম, এগুলো না, এগুলোতে বোর হয়ে গেছি, অন্য কিছু চাই আমার। আহিরের চাহনিতে প্রতিভা লজ্জা পেল। নীরা চিৎকার করে সামনে আহিরকে ডেকে যাচ্ছে, কিন্তু আহির তো বাসাতেই নেই। কে সাড়া দেবে? পেছন পেছন নীরার মা ও রহমান বাড়িতে প্রবেশ করলো। নীরার ডাকে প্রতিটা সদস্য বাসার সদরে উপস্থিত হলো। কাউকে তোয়াক্কা না করে নীরা সরাসরি নাবিলা রহমানের সামনে এসে দাঁড়ালো। আন্টি, আহির কোথায়? নাবিলা রহমান নীরার আচরণে অবাক হলেন। মেয়েটা যে এতটা বেয়াদব হবে সেটা তিনি ভাবতে পারেননি। এভাবে বড়দের সাথে কথা বলতে হয় সে ব্যাপারে ন্যূনতম জ্ঞানটা পর্যন্ত অনুপস্থিত রয়েছে। দেখতেই পাচ্ছে আহির যে বাসায় নেই। বাসায় নেই মানে কি? কোথায় গেছে ও? আমাকে না জানিয়ে কোথায় গেছে? ওর কাজে গেছে। এখানে তোমাকে কি জানিয়ে যাবে? কি জানিয়ে যাবে আপনি জানেন না? সেদিন আমার বাবা মা আপনার বাসায় কি কারণে এসেছে ভুলে গেছেন? বিয়ের কথা বলতে এসেছিল। তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল আন্টি। নাবিলা রহমান রেগে গেলেও নীরার সাথে যথেষ্ট ভদ্র আচরণ করার চেষ্টা করেছেন, কিন্তু হাওয়া বেগমকে দমানো সহজ না। নীরার আবোল তাবোল কথা শুনে হাওয়া বেগম হুঙ্কার ছাড়লেন। ওই ছুরি, মাথায় খারাপ হয়েছে তোর? আহির তোরে বিয়া করবে এইটা হেই কইছে একবার। হাওয়া বেগমের কথায় নীরা পাত্তা না দেওয়ার ভান করল, কিন্তু নাবিলা রহমানের কাছেও সে একই ধরনের প্রশ্ন শুনে নীরা জানালো, মানলাম বিয়ে করবে বলেনি, তাই বলে সে ওই ছোট লোক মেয়েটাকে বিয়ে করবে? তাকে আপনারা আটকাতে পারলেন না?
নীরার আচরণে নাবিলা রহমান নিজেকে সামলাতে ব্যর্থ হলেন। রাগের মাথায় কষিয়ে নীরার গালে চড় বসিয়ে দিলেন। নিজের ছেলেরা যেখানে কখনো এভাবে কথা বলার সাহস করেনি, সেখানে একটা বাহিরের মেয়ে এসে তার কাছে জবাব চাইবার কে? বেয়াদব মেয়ে ছেলে কোথাকার। সে যাকে বিয়ে করেছে সে ছোট লোক হলেও অন্তত তোমার থেকে 1000 গুণে ভালো মেয়ে, বুঝেছো? আর কিসের ভিত্তিতে তুমি ভাবলে তোমাকে আমাদের ছেলের বউ করতে বসেছিলাম? হ্যাঁ, নীরার মা নীরার অপমান সহ্য করতে পারলেন না, এগিয়ে এসে নীরাকে ধরলেন। নাবিলা রহমানকে ইঙ্গিত করে বললেন, আপা, কাজটা কিন্তু ঠিক করলেন না। আপনি এভাবে আমার মেয়ে গায়ে হাত তোলেন কোন সাহসে? কোন সাহসে জিজ্ঞেস করছেন? যে সাহসের বলে আপনার মেয়ে বড়দের সাথে বেয়াদবি করতে পারে, ঠিক সে সাহসে। মেয়েকে আগে আদব কায়দা ভালো মতো শেখান, তারপর আমার থেকে কৈফিয়ত চাইতে আসবেন। নাবিলা রহমান বড় বড় কদম ফেলে চলে গেলেন। নীরা নিধির দিকে তাকিয়ে আছে। নিধির বলে এ বাসায় আসতে সামনের দিকে মনে হচ্ছে সেটাও আর সম্ভব হবে না। নিধির দাঁত কটমট করে নীরা আর মায়ের দিকে তাকালো। তোমার মেয়েকে সামলাও মা, ওর এমন আচরণ পরে হিতে বিপরীত যেন না হয়ে যায়। নিধি কোনো দিকে ইঙ্গিত দেখাচ্ছে সেটা বুঝতে তাদের মামের খুব একটা অসুবিধা হয়নি। নিধির মা নীরার হাত ধরে টেনে নিতে উদ্যত হলেন, মুখে বললেন, অনেক হয়েছে নীরা, বাসায় চল, এখানে আর এক মুহূর্তও নয়। নীরা ঠায় দাঁড়িয়ে আছে। এতক্ষণ জেদ চেপে ধরলেও এবার ফুপিয়ে কেঁদে ফেলল। আমি কোথাও যাব না মা, আমাকে আহিরকে এনে দাও প্লিজ, আমার আহিরকে চাই মা। চল বাসায় চল, আমি তোকে আহিরের থেকেও ভালো ছেলে খুঁজে দেব, প্রমিস। নির্জনতায় ঘেরাও করা রাত, আকাশে পূর্ণিমার চাঁদের আলোয় চারদিক আলোকিত হয়ে আছে। মাঝে মাঝে আবার মেঘদল এসে চাঁদকে ঢেকে দিয়ে যাচ্ছে। চাঁদের মৃদু আলোর মাঝেও আশেপাশের পরিবেশটাকে কতই না সুন্দর লাগছে। রাতের আকাশ যে এতটা সুন্দর হতে পারে সেটা কখনো আহিরের জানা ছিল না। রাস্তায় দূরের কোনো কোণে ল্যাম্পপোস্টের হলুদ আলোর মধ্যে দিয়ে দু একজনের পথযাত্রীর আনাগোনা দেখা যাচ্ছে। প্রতিভা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। প্রতিভার কাঁধে থুতনি রেখে গেছেন দেখে জড়িয়ে ধরে আছে আহির। নীরবে সময়টাকে উপভোগ করছে এই প্রেমিক যুগল। হয়তো প্রতিভার সাথে আছে বলেই আজকের রাতটা আহিরের কাছে এত সুন্দর মনে হচ্ছে। এতদিন ধরে প্রতিভাকে পাওয়ার আশায় মনের অভ্যন্তরে যত আকুলতা মিশেছিল, আজ যেন সব কিছুর অবসান ঘটল। অপেক্ষার ফল সত্যি সুমিষ্ট হয়। প্রতিভার কানের কাছে শীতল কণ্ঠে আহির বলল, চাঁদটাকে দেখেছ? কত সুন্দর লাগছে, তাই না? আহিরের কানের কাছে ফিসফিসানির শব্দ। প্রতিভার গায়ে যেন হিমশীতল হাওয়া বইছে। হাওয়া বইয়ে দিল। মুহূর্তের মাঝে সারা শরীরের লোমসমূহ দাঁড়িয়ে গেল। সাথে চোখে মুখে ভর করল এক ঝাঁক লজ্জা। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, হ্যাঁ। কেন জানো? বলে প্রতিভাকে নিজের দিকে ফেরালো। অতঃপর চোখে চোখ রেখে বলল, কারণ এতগুলো বসন্তের পর কাঙ্ক্ষিত বসন্তে দুজনে একসাথে পদার্পণ করেছি যে। প্রতিভা চোখ নামিয়ে বেলকনির মেঝেতে নিবদ্ধ হলো। লোকটার চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। গভীরতায় তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, আহিরের জীবনে প্রথম বসন্ত বয়ে এনেছিল কিনা জানা নেই। তবে তার জীবনের প্রথম বসন্তটা তো সেই নিয়ে এসেছিল। আহির নিজে থেকে বলল, এখানে আমার জায়গায় যদি একজন রোমান্টিক ছেলে থাকতো না, তাহলে সে চাঁদটাকে দেখিয়ে তার প্রেমিকাকে কি বলতো জানো? কি বলতো? আহির ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে বলল, প্রেয়সিনী, কভু খেয়াল করেছো কি মেঘও আমার মতো তার চাঁদকে এবং জ্যোৎস্নাকে আলিঙ্গন করছে। দুজনের এমন সুন্দর সময়টাতে ব্যাঘাত ঘটাতে আহিরের সেলফোনটি সশব্দে বেজে উঠল। এক ঝাঁক বিরক্তি এসে ভর করল আহিরের চোখ জুড়ে। কিন্তু এ মুহূর্তে এত সুন্দর সময়টাকে নষ্ট করার মতো কোনো ইচ্ছে নেই তার। তাই তো যথাসম্ভব ইগনোর করলো। দুবার বেজে বন্ধ হয়ে গেল, অথচ ফোনটা রিসিভ করার প্রয়োজনীয়তা অনুভব করলো না। প্রতিভা খানিকটা সরে দাঁড়ালো। ব্যাপার, ফোনটা কেন তুলছেন না? প্রয়োজন মনে করছি না। এসব কেমন কথা?
দরকারি কলও তো হতে পারে, তাই না? পকেট থেকে ফোন বের করে মায়ের নম্বর দেখে আহির খানিকটা চমকে গেল। চোখে মুখে গম্ভীর্য প্রকাশ পেল। আহির সঠিকভাবে না জানলেও এতটুকু জানে মা ঠিক প্রতিভার ব্যাপারেই বলবে। প্রতিভার দিকে তাকিয়ে দেখলো সে আগে থেকে তার দিকে তাকিয়ে আছে। প্রতিভাকে কিছু সময়ের জন্য সরানোর বাহানা শুধালো। প্রতিভা, 2 কাপ কফি করে নিয়ে আসো তো। এখন এত রাতে কফি খেলে ঘুম হবে? আজ ঘুমানোর তাড়া নেই আমার, যা বলছি সেটা করো, যাও। প্রতিভাও হয়তো ইতিমধ্যে বুঝে গেছে, তাই সেখান থেকে দ্রুত প্রস্থান করলো। আহির ফোন কানে ঠেকালো, নিজেকে যতটা সম্ভব শান্ত করে নিল। হ্যালো। নাবিলা রহমানের ঝাঁঝালো কণ্ঠে জবাব এলো। এত সময় লাগে তোর আমার ফোন রিসিভ করতে? বিয়ে করে ছেড়ে গেলি তো গেলি, তাই বলে নিজের মাকে একেবারে পর করে দিবি? ফোন হাতের কাছে ছিল না মা। অবস্থা বেগতিক বুঝে সামাল দিতে আহির মিথ্যে কথাটাই বলল। এখন বলো কেমন আছো, বাসার পরিস্থিতি কেমন? মায়েরা বরাবরই সন্তানদের প্রতি বেশি আবেগপ্রবণ হন। যত দোষ ভুল ত্রুটি করুক না কেন, ছেলে মেয়েদের দিকে তাকিয়ে ঠিক সবটা মুখ বুজে শুয়ে নেন। সর্বদা চেষ্টা করেন মা যতই কষ্ট পাক জীবনে, সেসব খারাপ সময় যেন মায়ের সন্তানদের ছুঁতে না পারে। সেদিক বিবেচনা করেই বোধ হয় ভারতচন্দ্র রায় গুণাকর লিখেছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কথাটি ছোট এবং সহজবোধ্য হলেও গভীরতা অনেক। মুহূর্তে আবেগপ্রবল হয়ে গেলেন নাবিলা রহমান। কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, আমাকে ভালো থাকতে দিয়েছিস তুই, আমাকে একা করে দিয়ে চলে গেছিস। একা কোথায়? বাসায় সবার কি হয়েছে? আর বাবাকেও তো নিয়ে আসিনি। ফাজলামো করছিস আমার সাথে? আমি তোর মা হই আহির, তোর বান্ধবী না। আচ্ছা ঠিক আছে বাবা, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? মা ছেলের টুকটাক কথাবার্তার মাঝে নাবিলা রহমান নীরার ব্যাপারে সবটা জানালেন। শুনে আহিরের মাথায় রাগ চাড়া দিয়ে উঠল। রাগে তাকে কিছু বলতে নেবে তার মাঝে প্রতিভা চলে আসে বিধায় বিষয়টি চেপে যায়। নাস্তার টেবিলে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন নাবিলা রহমান। খাবারগুলো কেবল নাড়াচাড়া করে যাচ্ছেন, অথচ মুখে তুলতে পারছেন না। ছোট ছেলের জন্য মনটা কেমন আঁকুপাকু করছে। হাওয়া বেগম দূর থেকে ছেলের বউয়ের অবস্থা লক্ষ্য করলেন। নাবিলা রহমানকে হাঁক ছেড়ে ডাক দিলেন। কি হয়েছে তোমার বউ? খাওয়া দাওয়ার দেহি একেবারে বন্ধ করে দিছে, ঘটনা কি? হাওয়া বেগম যত ঝামেলা করুক না কেন নাবিলা রহমানকে বেজায় ভালো জানেন। আয়শার প্রতিও এতটা টান নেই যতটা তার নাবিলার প্রতি। হাওয়া বেগমের কথায় সবাই নাবিলার দিকে দৃষ্টি দিল। নাবিলা কোনো প্রত্যুত্তর জানালেন না, শুধু ইলিয়াস রহমানের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন। এতগুলো বছর লোকটার সাথে এক ছাদের নিচে থাকা, একসাথে সংসার করা, কেউ না বুঝলেও অন্তত ইলিয়াস রহমান তো জানেন তার মনের অবস্থা। ইলিয়াস রহমান মায়ের উদ্দেশ্যে বললেন, আম্মা তেমন কিছু না, নাবিলা চাচ্ছে একবার আহিরের কাছ থেকে ঘুরে আসতে। এই কথাটা হেই না কইয়া তুই কস কেন? আসলে আম্মা আপনি তো জানেনই সবাই আপনাকে কতটা সম্মান করে। আপনার কথা বাইরে কেউ চলে না। যদি আপনি বকাঝকা দেন, সে ভয়ে সে কিছুই বলতে পারছে না। বুঝি বুঝি, বুড়া কালেও তোর বউয়ের আসল ছাড়তে মন চায় না। ভালো না কিন্তু ইলিয়াস, তোর 2 ছেলে বউগোর সামনে এমন করিস বাপ, নইলে মান সম্মান আর কিছু থাকবো না। হাওয়া বেগমের কথার ধরনে উপস্থিত সবাই সে মুহূর্ত আহিরের অভাব ভালো মতো টের পাচ্ছিল। আহির যদি শুনতো এ কথা, তাহলে নিশ্চিত দাদির মুখে অপর উচিত জবাব দিয়ে দিত। গতকাল অনেক রাত অবধি জেগে থাকারই ফলস্বরূপ বেশ বেলা করে ঘুম ভেঙেছে আহিরের। সূর্যের আলো অনেকটা কিরণ ছড়িয়ে দিয়েছে। আজ অবশ্য বাহিরে যাওয়ায় তেমন তাড়া নেই। আশেপাশে তাকাতে বোঝা গেল বেলা অনেক হয়েছে। রুম ছেড়ে বাহিরে চলে এলো। রান্নাঘর থেকে শব্দ ভেসে আসছে, সাথে আসছে মৃদু হাসির শব্দ। প্রতিবার সাথের মেয়েটা আঞ্চলিক ভাষায় কী সব বাক্য প্রলাপ করছে। আহিরের কণ্ঠস্বর শুনে প্রতিভা রান্নাঘর ছেড়ে চলে এলো। ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে এসে বলল, দেখেছেন? বলছিলাম আজ মেয়েটাকে ছুটি দিয়ে দাও,
আর তুমি পটাপট রেডি হয়ে নাও। আচ্ছা। বলে সামনের দিকে পা চালালো। আবার কি মনে হতে ফিরে এসে জিজ্ঞেস করলো, কিন্তু রেডি হব কেন? আমি বলেছি তাই। চিরচেনা রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে আহিরের গাড়িটি। আহিরের পাশে বসে থাকা রমণী আনমনে বাহিরের পরিবেশ উপভোগ করছিল। কিন্তু এ কি, আহির তাকে কোথায় নিয়ে যাচ্ছে? আদৌ কি সত্যি আহির তাকে সেদিকেই নিয়ে যাবে যে দিকটার সাথে প্রতিভার গভীর মায়ার টান বিদ্যমান? হতভম্ব হয়ে তাকিয়ে আছে আহিরের পানে প্রতিভা। লোকটি কখন কি করে একদম বুঝতে পারে না সে। কখনো হুট করে রেগে যায় তো কখনো একদম হাসি খুশি থাকে। লোকটার মুখের দিকে তাকালে বলা মুশকিল যে একবার রেগে গেলে মানুষটা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আজকাল এমন মানুষ জগতে দুর্লভ বটে। এবার কোন দিকে যাব? আহিরের বলা কথায় প্রতিবার ধ্যান ভাঙে। তার আগে এটা বলুন, কোথায় যাচ্ছি আমরা? শ্বশুর বাড়ি যাচ্ছি। এত তাড়াতাড়ি নিজের বাসার রাস্তা ভুলে গেলে? ভাগ্যিস তোমাকে রাজশাহী রেখে আসিনি, না হলে দেখা যেত তুমি আমাকে ভুলেই গেছো। মর্জিনা খাতুন অনেকদিন যাবৎ শয্যাশায়ী। শারীরিক পরিস্থিতি আপাতত অনুকূলে থাকায় হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। সুস্থ হওয়ার ব্যাপারে সেরকম কোনো আশানুরূপ ফলাফল জানতে সক্ষম হয়নি ডাক্তার। কর্মঠ এবং সুস্থ সবল মানুষ হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়বেন কারোর ধারণাতেও যেন ছিল না। মর্জিনা খাতুন কাতর গলায় আমির হামজাকে জিজ্ঞেস করলেন, প্রতিবারে কি আইতে কইছো বাপ? আমির হামজা সামান্য শ্বাস ছাড়লেন। বেচারি গত কয়েকদিন ধরে শুধু তাকেই দেখতে চাচ্ছেন, অথচ বাড়িতে এতজন সদস্য রয়েছে তাদের প্রতি কোনো ভ্রুক্ষেপ যেন নেই। আমির হামজা গম্ভীর গলায় জানালেন, হ্যাঁ আম্মা বলছি, আপনি শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ করবেন না, যার আসার সে অবশ্যই আসবে। মর্জিনা খাতুনের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি বেরিয়ে এলো। ছোট থেকে কোলে পিঠে করে যাকে মানুষ করেছেন, জীবনের অন্তিম ক্ষণে এসে বুঝি তাকে না দেখতে পাওয়ার তৃষ্ণা নিয়ে পরপারে পাড়ি জমাতে হবে। মোস্তফা গোলের মোড়ের এক চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। চোখের সামনে অচেনা কারোর গাড়ি দেখতে পেয়ে কৌতূহলের সঙ্গে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। মূলত গাড়িটি দেখে দাঁড়ায়নি, বরঞ্চ গাড়ি থেকে প্রতিভাকে নামতে দেখে তবেই দাঁড়িয়েছে। হাসি মুখে এগিয়ে যেতে দৃষ্টি পড়ল প্রতিবার পরপর নেমে আসা এক সুদর্শন যুবকের দিকে। চাচাকে বলতে শুনে সে প্রতিভার কয়েকদিন আগে বিয়ে হয়েছে, আর সদ্য বিবাহিত একটি মেয়ের পাশে নিশ্চয়ই তার স্বামী ব্যতীত অন্য কারো উপস্থিতি মোটেও কাম্য নয়। প্রতিভা মোস্তফাকে দেখে ছলছল নয়নে সালাম জানালো। আহিরকে দেখিয়ে মোস্তফার সাথে তার পরিচয় করিয়ে দিল। মোস্তফা কয়েক সেকেন্ড আহিরকে পরোক্ষ করে দেখল। লোকটি যথেষ্ট ভাগ্যবান না হলেও কি আজকালকার যুগে প্রতিবার মতো মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে পায়? মনে মনে সেও তো তাকে চেয়েছিল, কিন্তু নিয়তির নির্মম পরিহাস তার পাওয়া হয়ে ওঠেনি। থাক না, কিছু জিনিস না হয় নাই পেল, সব পূর্ণতার মাঝে একটু একটু অপূর্ণতা থাকলে ক্ষতি কি? ছোট থেকে একসাথে চলাফেরা করতে গিয়ে কখন যে মেয়েটার মায়ায় আটকে পড়ে গেছে টেরই পায়নি, অথচ তার অনুভূতি প্রকাশের আগেই সে হারিয়ে গেছে। অপ্রকাশিত অনুভূতিগুলো হয়তো সময়ের বিবর্তনে একসময় দীর্ঘশ্বাসের নিচে থামা পড়ে যাবে। তবুও আমরা চাইব ভালো থাকুক পৃথিবীর সব ভালোবাসার মানুষগুলো, দুঃখ কষ্ট কিংবা বিচ্ছেদের মতো কঠোর পরিস্থিতি তাদের ছুঁতে না পারুক। প্রতিভাকে দেখে মর্জিনা খাতুন তো খুশিতে আত্মহারা হওয়ার উপক্রম। শারীরিক ক্ষমতার কারণে উঠে বসাটাও কষ্টসাধ্য ব্যাপার, তারপরেও যথাসাধ্য চেষ্টা করছেন। প্রতিভা বুঝতে পেরে দাদিকে ধরে খাটের সাথে আতশোয়া করে বসালেন। মর্জিনা খাতুন প্রতিভার মাথায় হাত বুলিয়ে দিলেন, কুশলাদি জানাতে চাইলেন। মর্জিনা খাতুনের এমন এক কঠিন পরিস্থিতি, অথচ প্রতিভা তার কাছে থাকতে পারছে না ভেবে কান্না পাচ্ছে। দমিয়ে রাখার যথাসাধ্য চেষ্টা করেও দমিয়ে রাখতে পারেননি। ভেজা গলায় বলল, দাদু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই অবস্থা কি করে হলো? কি আর হইব, বুড়া মানুষ কতদিন বাঁচে ক? শেষমেশ তোরে একটু দেখতে পারছি, এইটা তো অনেক। দাদু এসব কি বলেন? আপনার কিচ্ছু হবে না, দেখবেন আপনি আবার আগের মতো ঠিক হয়ে যাবেন। মর্জিনা খাতুন মৃদু হেসে বললেন, মিথ্যা সান্ত্বনা দিস না। এখন ক, আমার নাতিন জামাই কই? হ্যারে আনস নাই? উনি বাইরে আছেন।
আহির এসে মর্জিনা খাতুনের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল, ভালো মন্দ জানাতে চাইলেন। সবার মাঝে আজ সাইদা বেগমের আচরণ ভিন্ন রকমের ছিল। সারা জীবন প্রতিবার প্রতি বিরোধ পোষণ করে আসা মহিলার আচরণ আজ অন্যদের চাইতে সর্ব উৎকৃষ্ট ব্যবহার ছিল, যা ছিল সবার চোখে লাগার মতো। বিদায় নিয়ে ফেরার পথে প্রতিবার মাথায় হাত বুলিয়ে দিতেও ভুল করলেন না। আদুরে গলায় বললেন, আমি জানি আমি তোর সত্যিকারের মা হয়ে উঠতে পারিনি। বিশ্বাস কর, যা করেছিলাম তোর ভালোটা ভেবেই করেছিলাম। যদি কখনো কোনো প্রয়োজন মনে করিস, তখন এই অভাগী মাকে স্মরণ করিস। আমির হামজার অভিব্যক্তি দেখার অপেক্ষায় আহির তার পানে তাকিয়ে আছে। আমির হামজাকে কোনো মতামত পোষণ করতে না দেখে আহির নিজে থেকে বলে উঠল, ওকে নিয়ে ভাববার কোনো কারণ নেই, ওর জন্য ওর স্বামীই যথেষ্ট। আহিরের কৌতূহলের ভাষা বুঝতে পেরে সাইদা থতমত খেয়ে গেলেন। দ্বিতীয়বার আর কোনো কথা বলার মতো সাহস করে উঠতে পারলেন না। হাওয়া ধোয়া এড়াতে ব্যস্ত মুবিন। আশেপাশে সাঙ্গপাঙ্গগুলো তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। একজন হঠাৎ দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, ঘটনাতে এখানে ঘটে গেছে। মুবিন আগের মতো সেরকম ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। বোঝা গেল এতক্ষণ কোনো ভাবনার বিভোর ছিল, যার দরুন ছেলেটার কথা শুনেও কোনো হেলদোল প্রকাশ হলো না। কয়েক সেকেন্ড সময় লাগিয়ে সিগারেটটি মুখের সামনে ধরে থেকে সরালো। ছেলেটির দিকে না তাকিয়ে বলল, কি ঘটনা? একটু আগে দেখলাম মোস্তফা চাচাতো ভই নাই ছিল, লগে আবার এক পুরুষ মানুষ হয়েছিল। ছেলেটির কথাটি শেষ হওয়া মাত্র মুবিনের কপালের ওপর থাকা চামড়ার ভাঁজ পড়ল। ছেলেটির দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে মারল, পুরুষ মানুষটা কে? খবর নে যা। ছেলেটি সময় নষ্ট না করে পটাপট জানিয়ে দিল প্রতিবার সাথে থাকা লোকটি প্রতিবার স্বামী। মুবিন এরপর তৎক্ষণাৎ রেগে গেছে। ছেলেটির গালে চড় বসিয়ে বলল, এতক্ষণ লাগে এইটুকু কথা বলতে? মেয়েটার অনেক সাহস বেড়ে গেছে, আমাকে ছাড়া অন্য আরেকজনকে বিয়ে করে। ওর বিয়ের শখ আমি জন্মের তরে গুছায় দিব। বেলা সকাল 11টা নাগাদ। আহির নিজের কাজে বেরিয়ে গেছে অনেকক্ষণ হয়েছে। আজ কাজের মেয়েটাও আসেনি। পুরো বাসায় প্রতিভা একাই রয়েছে। নিস্তব্ধতায় ঘেরা পরিবেশ না হলেও ভেতর থেকে প্রতিভার মনটা একদম নিস্তব্ধতায় ঘেরাও করা। আশেপাশে বিরাজমান যান্ত্রিক দুনিয়ার সাথে খাপ খাওয়াতে গিয়ে মানুষ প্রজাতি যেন দিনকে দিন যান্ত্রিক মেশিনে পরিণত হয়ে যাচ্ছে। কোথাও এতটুকু দয়ার ছিটে ফোটাও যেন নেই। বলা হয় মানুষ্য জাতি বড্ড অভিমানী প্রাণী। বিশেষ করে যখন আপন মানুষগুলো তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন তার কাছে পৃথিবীর বাকি সব মূল্যহীন বলে মনে হয়। কাল বাবা চাইলেও অন্য সবার মতো তার সাথে একটু কথা বলতে পারত, অভিমান থেকে হোক কিংবা রাগ থেকে। এত সব মন খারাপ করা ব্যাপারগুলোর মাঝে প্রতিবার সব থেকে চমকপ্রদ লেগেছে আহিরের ব্যবহার। কখনো ভাবতেই পারেনি আহির এত সহজে সবার সাথে মিশে যাবে। আহিরকে যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে, এবং এই মুগ্ধতা যেন তাকে দিনে দিনে গ্রাস করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু মুবিন নামক আতঙ্ক তাকে বরাবরের মতো ভয় পাইয়ে দিয়েছিল। ফেরার পথে মুবিন তার দলবল নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। প্রতিভা মুবিনকে দেখতে পেয়ে আহিরের পেছনে লোকাতে চেষ্টা করেছিল। আহির উল্টো তাকে চোখের ইশারায় অভয় জানিয়ে দিল, যার অর্থ ছিল, ভয় নেই, আমি আছি। আহির মুবিনকে উদ্দেশ্য করে বলল, বুঝলে প্রতিভা, এই জন্যই বোধ হয় সবাই শ্বশুর বাড়ি আসার জন্য এত এক্সাইটেড থাকে। দেখেছো আমার শালারা আমাকে কিভাবে সংবর্ধনা দিতে চলে এসেছে। তো শালারা সবাই ভালো আছেন তো? এদিকে মুবিনের সর্বস্ব যেন ভেতর থেকে জ্বলে যাচ্ছিল। বলল, কে আপনার শালা? কে আবার? এখানে আপনারা ছাড়া তো আর কাউকে চোখে পড়ছে না। তা ও যদি আপনার বোন হয়, তাহলে বোনের জামাই তো আপনাদের শালা বলেই রাখবে, তাই না? মুবিনের সাথে যেদিনের সাক্ষাৎ হওয়ার কারণে মুবিন আহিরকে চিনতে পেরেছে। তবুও সন্দেহের সঙ্গে জিজ্ঞেস করলো, ওই মিয়া, আপনি ওই লোক না যে? আহির কয়েক কদম সামনের দিকে এগিয়ে গিয়ে ধীর গলায় বলল, ইস, সবার সামনে সব কথা বলতে নেই যে, একটু বুদ্ধি খাটান। যদি সবার সামনে বলে দেন আমি কিসের অফার করেছিলাম, তাহলে আপনার সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছেন? অতিরিক্ত রাগের বশে মানুষের হিতাহিত বুদ্ধি শুদ্ধি লোপ পায়।
মুবিনের বেলায়ও তার ব্যতিক্রম ঘটেনি, যার দরুন রাগের মাথায় মুখ ফুসকে কথাটা বেরিয়ে যাচ্ছিল। আহিরের কথা শুনে কিছুটা চুপসে গেল। সত্যি তো আরেকটু হলে তো যে নিজের সম্মান নিজের দলের লোকের কাছেই খইয়ে দিত। তা সত্ত্বেও দমে যাওয়ার বোকামি না করার জন্য মুবির উদ্যত হলো। ভালো চান তো এই মেয়েকে আমার হাতে তুলে দিন। কেন ভাই, বোনের জন্য কি খুব বেশি মায়া হচ্ছে? কোনো ব্যাপার না, প্রথম প্রথম এমন হয়, পরে সব ঠিক হয়ে যায়। কতদিন আর নিজের বাড়ি থাকবে বলুন? একটা সময় তো পরের শ্বশুর বাড়িতে মেয়েদের যেতেই হয়, তাই না? কথা শেষ হওয়া মাত্র মুবিন আহিরের কলার চেপে ধরল, জোরে চিৎকার করে, তখন থেকে দেখতেছি বোন বোন করতেছস, ও আমার বোন না, বুঝছস? আহির এতক্ষণ সব সহ্য করলেও মুবিনের কলার চেপে ধরা মেনে নিতে পারেনি। একে তো প্রতিবার বাড়ির লোকের ঘুম হারাম করে দিয়েছিল, এখন আবার সেটার সূত্রপাত ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। আহিরের রাগ এবার তুঙ্গে উঠে গেছে। ফর্সা চেহারা খানিক কয়েক মুহূর্তে মাঝে লাল বর্ণ ধারণ করেছে। ভালো করে জানতাম ভদ্র আচরণ জানোয়ারদের পছন্দ হয় না, তবুও যথেষ্ট ভদ্র আচরণ করে ফেলেছি। ও যে আপনার বোন না সেটা আমিও জানি, কিন্তু আজ থেকে যথাসম্ভব বোনের নজরে দেখার চেষ্টা করবেন। চলে যাওয়ার আগে সবাইকে সাবধান করে দিয়ে গেল। আর হ্যাঁ, ওর ত্রিসীমানার ধারের কাছেও যেন কাউকে না দেখি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। প্রতিবার ভাবনার মাঝে কলিং বেলটা বেজে ওঠে। এ অসময়ে কে আসবে একবার ভেবে দেখল। পরপর দুবার বেল বাজতে সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারল না। যথেষ্ট গম্ভীর্য বজায় রেখে সদর দরজার সামনে দাঁড়িয়ে রইল নাবিলা এবং ইলিয়াস রহমান। ইলিয়াস রহমান বরাবরই গম্ভীর্যতা বজায় রাখার লোক হলেও নাবিলা রহমান তার বিপরীত স্বভাবের মানুষ, সবসময় হাসি খুশি থাকেন। কিন্তু এবার ঘটেছে উল্টোটা। নাবিলার চোখ মুখ আধার কালো মেঘে ঢাকা থাকলেও ইলিয়াস রহমান ওপরটা প্রকাশ না করলেও মনের দিক থেকে বেশ প্রফুল্ল। দরজার সামনে নাবিলা রহমান এবং ইলিয়াস রহমানকে দেখে প্রতিভা স্বাভাবিকভাবে অবাক হয়েছে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে হাসি মুখে সালাম দিল। সালামের জবাব ইলিয়াস রহমানের থেকে আসলেও নাবিলা রহমান ছিলেন চুপচাপ। আঙ্কেল আন্টি ভেতরে আসুন। নাবিলা ঘুরে ঘুরে সারা ঘর দেখছেন, মুখে কোনো কথা বলছেন না। প্রতিভা এটা সেটা জিজ্ঞেস করলেও তার তরফ থেকে কোনো জবাব মিলছে না। হয়তো উনি এখনো মন থেকে তাকে পুত্রবধূ রূপে গ্রহণ করতে পারেননি। অফিস থেকে দ্রুত ফিরে আসার তাগাদা আছে আহিরের। নাবিলা রহমান ফোন করে জোর গলায় জানালেন, যেন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আসে। আহির সাধারণত নিজের গাড়ির ড্রাইভিং নিজেই করে, কখনো সখনো অবশ্য ড্রাইভারও সাথে থাকে। আজও ব্যতিক্রম কিছু ঘটেনি, কিন্তু ড্রাইভিং করার সময় হঠাৎ মনে হলো গাড়ির ব্রেক কাজ করছে না। সকালে তো আসার সময় ঠিক ছিল, তাহলে কয়েক ঘন্টা ব্যবধানে কি এমন হলো? গাড়ি চলছে ঠিকই, কিন্তু সেটি সম্পূর্ণ তার আয়ত্তের বাহিরে। হুট করে সামনের দিক থেকে একটা মালবাহী ট্রাক এসে পড়ে এবং মুহূর্তের মাঝে আহির গাড়ি সহ দূরে ছিটকে পড়ে। সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল, আহির এখনো বাসায় ফিরে আসছে না। প্রতিভা বারবার আহিরের ফোনে ফোন দিয়ে যাচ্ছে, ফোন ঢুকছে না। বিরক্ত হয়ে ফোনটাকে বিছানার উপর ছুঁড়ে মারল। মনটা জুড়ে ভীষণ কুডাকছে। এত দেরি করে তো কখনো আসে না, তবে আজ কি হলো? পথে ঘাটে কোনো বিপদ আপদ হয়নি তো আবার? অশান্ত মনকে শান্ত করার আকাঙ্ক্ষা নিয়ে অজু করতে চলে গেল। মহান আল্লাহই একমাত্র ভরসা। অজু করে এসে জায়নামাজে লুটিয়ে পড়ল প্রতিভা। আহিরের সুস্থতা কামনায় মহান রবের কাছে ফরিয়াদ জানালো। জায়নামাজ থেকে উঠে দাঁড়াতে নাবিলা হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো। এসে প্রতিভার গালে সপাটে চর বসিয়ে দিলেন। শাশুড়ির এখন কাণ্ডে প্রতিভা হতভম্ব হয়ে নাবিলার দিকে তাকিয়ে রইল। প্রতিভাকে এভাবে তাকাতে দেখে শাসিয়ে বললেন, এই মেয়ে, কি সমস্যা তোর? এভাবে দেখছিস? বল, আমার আহির কোথায়? আমার ছেলেটাকে আমার কাছ থেকে নিয়েও শান্তি হয়নি তোর, তাই না? এখন কোথায় পাঠিয়েছিস ওকে? আন্টি, আমি ওনাকে কোথাও পাঠাইনি। উনি তো সকালে অফিসের জন্য বেরিয়েছেন, এখনো আসেনি। অফিসে যদি গিয়ে থাকে তাহলে এখনো আসছে না কেন? এত দেরি করে তো আমার ছেলে বাড়ি ফেরে না। নিশ্চয়ই তুই কিছু বলেছিস। আন্টি, আপনার কথা ভুল হচ্ছে। সত্যি বলছি, আমি ওনাকে কিছু বলিনি। আমার ছেলে যদি কিছু হয় না মেয়ে,
তাহলে মনে রাখিস তোর জীবনটা আমি দুনিয়াতেই নরকের আগুনে জ্বালিয়ে ছারখার করে দেব, বলে দিলাম। বলে হন হন করতে করতে বেরিয়ে গেলেন। প্রতিভা নাবিলার কথায় কান দেওয়া নিয়ে আপাতত ভাবল না। কান্নাজড়িত কণ্ঠে শুধু মুখ দিয়ে একটা কথাই বেরিয়ে এলো, আহির কোথায় আছেন আপনি? প্লিজ তাড়াতাড়ি ফিরে আসুন, নয়তো আপনার ফোনটা অন্তত রিসিভ করুন। নাবিলা রহমান বের হওয়ার পর মুহূর্তেই বিছানার ওপর রাখা প্রতিভার সেল ফোনটি বেজে ওঠে। প্রতিভা আহিরের কল ভেবে ফোনটা তাড়াতাড়ি রিসিভ করলো। অশ্রুসিক্ত নয়নে আহিরের মাথার পাশটায় বসে আছেন তার জন্মদাত্রী নাবিলা রহমান। মাথাটা সম্পূর্ণ সাদা ব্যান্ডেজে মোড়ানো আহিরের। হসপিটালের বেডে গত 24 ঘন্টা যাবৎ একইভাবে নিস্তেজ হয়ে পড়ে আছে সে। সন্তানকে এভাবে নিস্তেজ থাকতে দেখলে কোনো মাই শান্ত থাকতে পারবে না। আহির আস্তে আস্তে চোখ মেলে তাকালো। আহিরকে চোখ মেলতে দেখে নাবিলা হু হু করে কেঁদে দিলেন। কান্না মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবা তুই ঠিক আছিস? তোর এই অবস্থা কি করে হয়েছে? মা শান্ত হও, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। এত হাইপার হচ্ছ কেন? হাইপার হব না? তুই জানিস ডাক্তার কি বলেছে? যদি সত্যি তোর কিছু হয়ে যেত? ডাক্তাররা কত কথাই বলে, বাঁচানোর মালিক তো একমাত্র আল্লাহ। নাবিলা শান্ত হতে আহির আশেপাশে চোখ বুলালো। কাঙ্ক্ষিত মানুষটির হদিস তার ধারে কাছেও নেই। মা প্রতিভা কই? ওকে দেখছি না যে। আসলে তো দেখতে পেতিস। কেন আসেনি? কেন আমার এই অবস্থা শুনেও আসেনি? আহির কথাটা শেষ করা মাত্র প্রতিভা বাহির থেকে হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করলো। আহির বলে মৃদু আওয়াজ তুলতে দুজনের নজর প্রতিভার দিকে গেল। অতিরিক্ত কান্না করার কারণে প্রতিভার চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। এমনকি চোখের নিচে কালো দাগ স্পষ্ট ফুটে উঠেছে। হয়তো কাল সারা রাত ঘুমায়নি। প্রতিভা আহিরের সামনে এসে দাঁড়ালো। আহির প্রতিভার দিকে তাকিয়ে আছে। প্রতিভার পেছন পেছন ইলিয়াস রহমান কেবিনে এসে নাবিলাকে তার সাথে নিয়ে যান। প্রতিভা সত্যি কাল সারা রাত ঘুমায়নি। যখন শুনেছে আহিরের অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে শুধু কেঁদেই যাচ্ছে। ইলিয়াস রহমান নাবিলাকে নিয়ে গতকাল রাতেই হসপিটালে চলে এসেছিল। প্রতিভা আসতে চাইলে নাবিলা প্রতিবাদ জানায় এবং সাথে আনতে সম্পূর্ণ অস্বীকার জানান। প্রতিভা ও মুখের ওপর কোনো কথা বলেনি। নীরবে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়েছিল কেবল। প্রতিভা বাসায় একা আছে ভেবে ইলিয়াস রহমান সকাল হতে বাসায় গিয়েছিলেন। মেয়েটার প্রতি শুরু থেকেই তার বড্ড মায়া হয়। বাসায় গিয়ে দেখলেন প্রতিভা জায়নামাজে বসে আছে, চোখ মুখ ফুলে একাকার। তাকে দেখতে পেয়ে এগিয়ে আসে। আঙ্কেল আহির কেমন আছে? ইলিয়াস রহমান প্রতিভার মাথায় হাত বুলিয়ে দিলেন। চশমা খুলে চোখের পানি মুছলেন। ভাগ্য করেও তোমার মতো জীবন সঙ্গী পেয়েছে মা। আঙ্কেল কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। তোমার দোয়া তো আল্লাহ কবুল করে নিয়েছেন, তাই তো আমার ছেলেটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আঙ্কেল আপনি তো আমাকে মা বলে ডাকছেন, তাহলে আমার একটা কথা রাখবেন? বলো কি কথা শুনি। আমাকে একটু নিয়ে যাবেন তার কাছে প্লিজ আঙ্কেল, না করবেন না। প্রতিভা এমনভাবে মিনতি করছিল যে ইলিয়াস রহমান না এনে পারলেন না। আহিরের ব্যান্ডেজে মোড়ানো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে প্রতিভা। আহির চোখ বন্ধ করে প্রিয়তমার স্পর্শ অনুভব করে যাচ্ছে। পর মুহূর্তে প্রতিভা মৃদু ঠোঁট ছোঁয়ালো আহিরের কপালে। আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? প্রতিভার কথায় আহির চোখ মেলে তাকালো। আলতো হাতে প্রতিভার চোখের পানি মুছে দিয়ে বলল, হ্যাঁ, তোমাকে কাঁদতে দেখলে আমার ভীষণ কষ্ট হয় জানো তো। প্রতিভা আহিরের বুকে মাথা রাখলো। প্রতিভার মাথায় হাত বুলাতে বুলাতে আহির মৃত্যুস্বর তুলে বলল, কোথায় গিয়েছিলে তখন? মনে হয়েছিল যেন দৌড়ে এসেছিলে। আপনার কথা বলতে কষ্ট হচ্ছে, আপনি বরং এখন বিশ্রাম করুন কেমন? আমি আসছি। কোথায় যাচ্ছ? যাচ্ছি না, বাইরেই আছি। প্রতিভাকে দেখতে পেয়ে একজন মধ্যবয়স্কা নার্স এগিয়ে আসেন। মহিলা তাকে দেখতে পেয়ে হাসি মুখে বলল, আরে তুমি? জি, আপনি কি আমাকে চেনেন? সে কি, এত তাড়াতাড়ি ভুলে গেছো? মনে নেই কয়েক মাস আগে তোমাকে কয়েকজন অসুস্থ অবস্থায় এখানে নিয়ে এসেছিল? তখনই তো তোমার সাথে আমার পরিচয় হয়েছিল। প্রতিবার মনে হতে সেও মহিলার সাথে হাসি মুখে বলল, ও আচ্ছা,
হ্যাঁ মনে পড়েছে। ভালো আছেন আন্টি? মহিলা মাথা নাড়ালো। তা তুমি এখানে, কোনো সমস্যা হয়েছে? প্রতিভা আহিরের ব্যাপারে জানতে তিনি কৌতূহলী হয়ে তাকে দেখতে চাইলেন। আহির তখন ঘুমাচ্ছিলেন। নার্স প্রতিভার দিকে তাকিয়ে বলল, তাহলে ইনি তোমার হাজবেন্ড? প্রতিভার সম্মতি জানালে তিনি জানালেন, কয়েক মাস আগে তোমাকে যারা এনেছিল তাদের মধ্যে উনি একজন ছিলেন। প্রতিভা কোনো প্রত্যুত্তর জানালো না, কেবল মৃদু হাসল। নাবিলা ইলিয়াস রহমানের ওপর ক্ষেপে গেছেন। মেয়েটার মধ্যে এমন কি বিশেষত্ব আছে কে জানে, যার জন্য ছেলের পাশাপাশি বাপেরও প্রতিভার প্রতি মায়া সব উতলে পড়ছে। ইলিয়াস রহমান ভেতরে ডাক্তারের সাথে কথা বলছেন। আহিরের শরীরের কন্ডিশন আগের তুলনায় অনেকটা ভালো বলা চলে। ভাগ্য সহায় ছিল, নয়তো ট্রাকের নিচে পড়ে একদম পিষিয়ে যেত। সে লোকগুলো তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, তাদের থেকে জানা গেছে আহির গাড়ি থেকে দূরে পড়েছিল। ডাক্তারের কেবিন থেকে বেরোতে দেখলেন নাবিলা অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কি দরকার ছিল ওকে এখানে আনার? ইলিয়াস রহমান আগে থেকেই জানতেন নাবিলার প্রতিভাকে দেখলে ভালো লাগবে না, সেজন্য আগে থেকে নাবিলার এমন প্রশ্নের উত্তর তৈরি করে রেখেছিলেন। দরকার ছিল বলতেই তো এসেছি। কোনো দরকার ছিল না ওর এখানে আসার। আমি বুঝলাম না তোমরা বাপ ছেলে মিলে মেয়েটার মধ্যে এমন কি পেয়েছো? হ্যাঁ, নাবিলার পরিস্থিতি বোঝার চেষ্টা করো। আহির যখন জিজ্ঞেস করতো প্রতিভা কোথায়, তখন কি জবাব দিতে তাকে ভেবেছো কিছু? নাবিলা অন্য পাশ ফিরে জবাব দিলেন, জিজ্ঞেস তো করেছিল, তখনই তো মেয়েটা এসে পড়েছিল সেখানে। নিজেই বলেছো জিজ্ঞেস করেছে। আচ্ছা, ও যদি সেখানে না যেত তাহলে কি বলতে শুনি? বলতাম বলেছি আসেনি। তুমি বলতে আর ও মেনে নিতে ভাবছো? ইলিয়াস রহমানের প্রশ্নে যথেষ্ট যুক্তি আছে। নাবিলার সন্দেহ ছিল দুজনের মধ্যে নিশ্চয়ই ঝামেলা হয়েছে, যার জন্য আহিরের এ অবস্থা। কিন্তু যখন আহির প্রতিভার খোঁজ জানতে চাইল, তখন সন্দেহটা ভেতর থেকে অনেকাংশে দূর হয়ে গেছে। বিকেলে আহিরকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হবে। এদিকে বাসায় রান্নাবান্না থেকে শুরু করে যাবতীয় সব কাজ পড়ে আছে। বাহিরের খাবার খেতে আহির একদমই ইচ্ছুক নয়, বলেছে বাসায় এসেই একেবারে খাবে। তার সাথে সাথে নাবিলা এবং ইলিয়াস রহমান দুজনে সায় জানালেন। সব ভেবে প্রতিভা বাসায় চলে এসেছে। রান্না শেষ হওয়ার পর গিয়েছে ঘরদোর গোছানোর কাজে। এরই মাঝে কলিং বেল বেজে ওঠে। আহিরের বোধহয় এতক্ষণে চলে এসেছে ভেবে হাসি মুখে দরজা খুলতে গেছে প্রতিভা, কিন্তু দরজার সামনে কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রতিভার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দরজার ওপাশের লোকটি আর কেউই না, মুবিনই ছিল। প্রতিভাকে অনুসরণ করতে করতে সে এখান পর্যন্ত চলে এসেছে। মুবিন তার দিকে তাকিয়ে এক বিশ্রী হাসি দিল। কি ভেবেছিলে তোমাকে খুঁজে পাবো না? প্রতিভা মুবিনের মুখের উপর দরজা লাগিয়ে দিতে চাইল, কিন্তু মুবিনের শক্তির সাথে সে একা পেরে উঠল না। উল্টো পাশ থেকে ধাক্কা মেরে বাসার মধ্যে জোরপূর্বক ঢুকে পড়ল। চোখ মুখ জুড়ে হিংস্রতা, পৈশাসিক ভর করে বসল। সেই হাসিতে প্রতিভার কেবল সারা অঙ্গ জুড়ে কাটা দেওয়ার উপক্রম। প্রতিভা শুদ্ধ হয়ে গেলেও ভেতর থেকে যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করল, কারণ প্রতিপক্ষকে যেমন দুর্বল ভাবতে নেই, তেমন প্রতিপক্ষের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করাটাও নেহাত বোকামি। কি ভেবেছিস তোর বাপ তোকে আমার থেকে লুকিয়ে বেশি দিন রাখতে পারবে, তাই না? দেখছিস ঠিক তোরে খুঁজে বের করে ফেলছি, এবার দেখি তোরে কে বাঁচায়। প্রতিবার পা দুটো অসাড় হয়ে আসছে। পরিস্থিতির পাশাপাশি হিতাহিত বিবেক বুদ্ধিগুলো যেন তার বিপক্ষে দাঁড়িয়েছে। আর চোখে আশেপাশে চোখ বুলালো। সবার আগে নিজের আত্মরক্ষাটা জরুরি। আর দেখলাম বিয়েও করলি। বিয়ে যখন করলি সে আমাকেই করলেই পারতি, তাহলে আর তোকে খারাপ পরিস্থিতিতে কখনো পড়তে হতো না। কিসের অভাব আছে আমার? তোরে বলদ জামাইয়ের থেকে আমার কি কোনো অংশে কম আছে? বলেই সামনের দিকে এগিয়ে আসতে লাগলো। প্রতিভা পেছাতে পেছাতে ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়ালো। মুবিনের অগোচরে পেছনের দিকটায় হাতড়াতে লাগলো। অন্তত কাচের গ্লাস পেলেও মাথায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া যাবে। মুবিন হয়তো বিষয়টি খেয়াল করেছে। সাথে সাথে খপ করে প্রতিভার হাত দুটো পেছন দিকে মুচড়ে ধরেছে। ব্যথায় আর্তনাদ করে ওঠে প্রতিভা।
অথচ সেদিকে মবিনের কোনো ভ্রুক্ষেপ নেই। অনেক জ্বালিয়েছিস, আজকে সব সুদে আসলে তুলবো, এমন হাল করবো যে বাইরে মুখ দেখানোর মতো অবস্থায় থাকবি না। বলে বিড়বিড় করে কোনো কিছু বলেই মবিন প্রতিভার ওড়না টেনে ধরল। প্রতিভার চোখ রীতিমতো জ্বলে উঠল। এবার আচমকা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জ্বলন্ত চোখে চেয়ে দেখল সেকেন্ড দুয়েক। অতঃপর সুযোগ পেয়ে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল সে। পুরো ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে মবিন এটার জন্য প্রস্তুত ছিল না। সে নিজেকে সামলে নেওয়ার আগেই দেখল প্রতিভা ছুটে বেরিয়ে গেছে। ততক্ষণে প্রতিভা সিঁড়ির রুম অবধি চলে এসেছে। পর মুহূর্তে পাশের বাসার কণা ভাবির কথা মনে হলো। বাহির থেকে দরজায় দুটো টোকা মেরে সিঁড়ি বেয়ে নামতে ব্যালেন্স হারিয়ে মুখ থুবড়ে পড়ে গেল। সাথে সাথে মুবিন দৌড়ে এসে তার চুলের মুঠি টেনে ধরেছে। একে তো সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পড়ে গেছে, তার উপর চুলগুলো শক্ত করে মুঠোয় পুড়ে ধরেছে, যার ফলে আত্মচিৎকার করে উঠেছে প্রতিভা। পরপর সপাটে চড় পড়ল প্রতিভার মুখের ওপর। বদ্ধ সিঁড়িঘরের চড়ের সেই শব্দ অনুরণিত হয়ে কানে বাজার উপক্রম। হাবিব আজ দুপুরের পর বাসাতেই আছেন। কোনো এক কাজের কথা মনে হতে তাৎক্ষণিক বাসায় চলে এসেছিলেন। এরই মধ্যে বাদ সাধল কণা। তার কথা একটাই, বাসায় যেহেতু এসেছে সেহেতু একসাথে লাঞ্চ করে তবেই যেতে পারবে, তার আগে নয়। দরজায় আচমকা করাঘাতের শব্দ শুনে খানিকটা রাগান্বিত হলেন হাবিব। ভদ্রতা সভ্যতা সব কি বিসর্জন দিয়ে ফেলেছে মানুষ? এভাবে কেউ কারোর বাসায় নক করে? আনমনে কয়েকটা কথাও আওড়ালেন। কণা পাশেই বসা ছিল। হাবিবকে বসতে বলে নিজেই এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতে দেখতে পেল প্রতিভার সাথে একটা লোকের প্রচন্ড রকমের ধস্তাধস্তি হচ্ছে। কণা হাবিব বলে চেঁচালো। হাবিব কণার চেঁচানোতে 1 সেকেন্ড সময় ব্যয় করল না। হাবিব ছুটে গিয়ে মবিনের হাত থেকে প্রতিভাকে ছাড়ালো। সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোককে দেখে মবিন থেমে গেল। চোখ মুখ লালচে হয়ে তাকিয়ে আছে। মবিনের শক্ত হাতের চড়াঘাতে চোখে মুখে অন্ধকার দেখছে প্রতিভা। কান ঝাঁঝা করছে ওর। পড়ে যাওয়ার কারণে তার নাক এবং ঠোঁট ফেটে সেখান থেকে রক্ত পড়ছে। ওদের হুটোপুটির শব্দে হাবিব আর কণা ছাড়াও বেরিয়ে এসেছে অনেকেই। তবে কেউ সামনে এগিয়ে আসেনি, কারণ আজকাল কেউই এসব উটকো ঝামেলায় জড়াতে চায় না। কেউ কেউ আবার নিজেদের মধ্যে কানাকানিও করছে। হাবিব মবিনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। যত যাই হোক, অন্যায় দেখে চুপচাপ বসে থাকার লোক হাবিব না। কি সমস্যা আপনার? ও কিভাবে মারছেন কেন? এটা কি আপনাকে বলা লাগবে? ভালো ভালো সামনে থেকে সরে দাঁড়ান। এই, কার সাথে গলা না দান? চেনেন আমাকে? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হবেই, তাই বলে এভাবে অমানুষের মতো কাউকে বিহেভ করে? প্রতিভা পাশ থেকে ফুপিয়ে উঠল। না, আপনি ভুল ভাবছেন। এই জানোয়ারটা আমার কিছু হয় না। দয়া করে আমাকে বাঁচান ভাইয়া। অল্প কিছুক্ষণের মধ্যে আমার হাজবেন্ড চলে আসবে। কথাটা শোনা মাত্র হাবিব চমকে উঠল। বিনা কারণে তাহলে এতক্ষণ নিরীহ মেয়েটার গায়ে হাত তুলেছে? ঠিক সময় না আসলে কত বড় অন্যায়টাই না করে ফেলতেন। আহিররা বাসায় আসতে আসতে বাসার পরিবেশ অনেকটা অনুকূলে চলে এসেছে। কণা প্রতিভার সাথে তাদের বাসায় এসেছে। আহিরকে কণা কিছু বলতে যাবে তার আগেই প্রতিভা নিষেধ করলো। আহিরের শারীরিক অবস্থা লক্ষ্য করে কণারও সেসব বলার সাহস হয়নি। আহির প্রতিভার সাথে অপরিচিত মহিলাটিকে দেখে ভ্রুকুচকে তাকালো। মহিলাকে কোথাও যেন দেখেছে বলে মনে হচ্ছে। পরক্ষণে কণাকে উদ্দেশ্য করে বলল, আপনি কি কণা ভাবি? কণা আহিরের কথায় কিছুটা অবাক হলো। তারপর মাথা নাড়িয়ে মুচকি হেসে সম্মতি জানালো। কিন্তু আপনাকে কোথাও দেখেছি, ঠিক মনে করতে পারছি না। এভাবে আহিরের সাথে কণা ভালো মন্দ কয়েকটা কথা বলে নিজের বাসার দিকে চলে গেল। কণা চলে যেতে প্রতিভা আহিরের সামনে এলো। প্রতিভার মুখটা সম্পূর্ণ ওড়না দিয়ে ঢেকে রাখা। সবার সাথে থাকায় ব্যাপারটি শুরুর দিকে আহির খেয়াল না করলেও এখন বেশ চোখে লাগছে। কৌতূহলের সাথে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে মুখ ওড়না দিয়ে ঢেকে রেখেছেন কেন? তেমন কিছু না। শ্বশুর শাশুড়ির সামনে বাড়ির বউদের এভাবে ওড়না পড়তে হয়। তাই বলে পুরো চেহারা ঢেকে রাখবে? শুধু মাথায় কাপড় দিলেই হবে, এভাবে থাকতে হবে না। খোলো বলছি, খোলো এটা। আসুন তো আগে খেয়ে নিন।
সকাল থেকে জানি তেমন কিছু মুখে তোলেননি। ও হ্যাঁ, চলো। প্রতিবার কথা বিশ্বাস করে আহিরও ব্যাপারটি স্বাভাবিকভাবে নিয়েছে। মনিরুল ইসলাম প্রথমে থমথমে মুখে বসে আছেন, মাথার ঘাম পায়ে ফেলে। জনগণের দ্বারে দুয়ারে ঘুরে বহু কষ্টে চেয়ারম্যান পদটি পেয়েছিলেন। একে তো ছেলের জন্য এলাকার সর্বত্র দুর্নাম ছড়িয়ে ছিটিয়ে আছে, তার উপর ছেলের কুকাজ করে জেলে আছে শুনলে পরিস্থিতি ভীষণ বেসামাল হয়ে পড়বে। গুণধর ছেলের কীর্তির জন্য পদের সাথে সাথে সর্বস্ব হারাতে বসেছেন। মনিরুল ইসলামের স্ত্রী মুবিনের জেলে যাওয়ার খবর শোনার পর থেকে ছেলের শোকে কাতর হয়ে পড়েছেন। তখন থেকে কেঁদে কেটে যাচ্ছেন। যেমন করে হোক তার ছেলেকে চাই, তাতে যদি মনিরুল ইসলামকে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে হয় তাও দিক। হাবিব তখন থানাতে উপস্থিত ছিল। হাবিবের সামনে মনিরুল ইসলাম রাগে হিংস্র বাঘের ন্যায় টেবিলে থাবা মারলেন। জানতে চাইলেন, আমার ছেলে কোথায়? কে আপনার ছেলে? আর আপনি কে? এত সাহস হয় কি করে আপনার এভাবে কথা বলার? মৃদু হেসে মনিরুল ইসলাম শুধালো, এখানে থাকেন অথচ এখানকার কিছুই দেখছেন জানেন না? অপ্রয়োজনীয় লোকদের মনে রাখা আমার কর্ম নয়, তাই ভনিতা না করে সরাসরি নিজের আসল পরিচয় দিন। হাবিবের কথায় মনিরুল ইসলাম বেশ অপমানিত বোধ করলেন। খানিকটা রাগী গলায় হাবিবকে ছাড়লেন, আমার ছেলে মুবিন কোথায়? ওকে এখানে কেন এনেছেন? ও আচ্ছা, তাহলে আপনি সেই গুণধর ছেলের বাপ। শুরুতে এমনটা আন্দাজ করেই ছিলাম। দেখি বোঝা যাচ্ছে যেমন বাপ তার তেমন ছেলে। মনিরুল ইসলামের ওপর থেকে নিজ সবটা পরোক্ষ করে বলল, আপনি এখনো দেখছি আমার ক্ষমতা সম্পর্কে কিছুই জানেন না। নিজের ভালো চান তো আমার ছেলেকে এক্ষুনি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। কোনো প্রশ্নই আসে না। মনিরুল ইসলাম হাবিবের কথায় বিচলিত হলেন না, শান্ত গলায় বলল, যুবক বয়সে রক্ত একটু গরম থাকবে, এটাই স্বাভাবিক। প্রথম সবাই এসব সততার প্রশ্ন পড়ে, পরবর্তীতে সবাই ঠিকঠাক লাইনে এসে যায়। মনিরুল ইসলামের কথার ধরন শুনে হাবিব এবার বেশ রেগে যায় এবং বসা থেকে উঠে দাঁড়ায়। আপনার ছেলে যা করেছে তাতে করে এ ব্যাপারে আপনি পুরোপুরি নিশ্চিত থাকেন যে আপনার ছেলের কম করে হলেও যাবজ্জীবন কেউ ঠেকাতে পারবে না। যদি কেউ ছাড়াতে পারে তাহলে সেটা হচ্ছে ওই মেয়েটা। পারলে ওকে কনভিন্স করেন গিয়ে। হাবিব এক মুহূর্ত দাঁড়ালো না, বড়সড় কদম পেলে স্থান ত্যাগ করলো। আহির একজন কর্মচারীকে বলে অফিসের বাহিরের সিসিটিভির সবগুলো ফুটেজ আনিয়েছেন। ড্রাইভিং এর ব্যাপারে সে বেশ পটু। ভার্সিটির শিক্ষা জীবন থেকে নিজের গাড়ির ড্রাইভিং সে নিজেই করত। কতবার যে নিজে ড্রাইভ করে বন্ধুদের নিয়ে লং ড্রাইভে গিয়েছে। এই অ্যাক্সিডেন্টটা যে কারোর পরিকল্পিত ছিল সেটা বুঝতে একদমই অসুবিধে হচ্ছে না। শীতের রাত হওয়ায় প্রতিভা পাশে কম্বল মুড়ি দিয়ে বেঘরে ঘুমাচ্ছে। মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ ঢাকা। প্রতিভার দিকে একবার তাকালো। না, মেয়েটা মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। প্রতিভার দিক থেকে মনোযোগ সরিয়ে ফুটেজগুলোর দিকে মনোযোগ দিল। পরপর দুটো ফুটেজ কোনো ক্লু খুঁজে পাওয়া গেল না। পরবর্তী ফুটেজে দেখা গেল অপরিচিত একটি ছেলে আহিরের গাড়িটির দিকে এগিয়ে যাচ্ছে। গাড়ির নিচে ঢুকে কিছু একটা করার চেষ্টা করছে। কিছুক্ষণ বাদে ছেলেটা নিজের উদ্দেশ্য হাসিল করে সুযোগ বুঝে সেখান থেকে বেরিয়ে যায়। ছেলেটা চলে যাওয়ার মিনিট 10 পর আহির নিজের গাড়ি নিয়ে বেরিয়েছে। আর তারপরই তার অবস্থান বাসায় না হয়েছে হসপিটালের বেডে। ঘুমের ঘরে হাত পা ছোড়ার অভ্যাস আছে প্রতিভার। সেরকমই প্রতিভা নড়ে উঠতে আহিরের অসতর্কতা বশত ল্যাপটপ হাত থেকে পড়ে যেতে নিচ্ছিল। ল্যাপটপ সামলে রেখে প্রতিভার দিকে ফিরতে চমকে গেল। প্রতিভার ঠোঁট অসম্ভব ফুলে গেছে, গালেও পুরো 5 আঙ্গুলের চাপ বসে গেছে। সচরাচর কেউ খুব জোরে চাপেটাঘাত করলে এমনটা হয়ে থাকে। সকালের দিকে তো এতটা ফোলা লাগেনি। তাহলে কি তার অনুপস্থিতিতে কেউ প্রতিভার ওপর প্রহার করেছিল? শান্তশিষ্ট আহির তৎক্ষণাৎ ক্ষিপ্ত আহিরের রূপান্তরিত হয়ে গেল। এক ঝটকায় প্রতিভাকে গভীর ঘুম থেকে টেনে তুলল।
ঘুম তার বরাবরই বেশি। একে তো গত রাতে একটুও ঘুমায়নি, তার ওপর সকাল থেকে সারাদিন পরিশ্রম করেছে, বিছানায় গা এলিয়ে দিতে ক্লান্তিতে তাই রাজ্যের ঘুম সব চোখে এসে হাজির হয়েছিল। ঘুমের কারণে ঠিকভাবে চোখ মেলতে পারছে না, কিন্তু তাতে আহিরের কোনো ভ্রুক্ষেপ নেই, উল্টো রাগ তুঙ্গে উঠেছে। চোখ ডলতে ডলতে ঘুম জড়ানো কণ্ঠে প্রতিভা বলে উঠল, আপনি এখনো ঘুমান নাই? কিছু লাগবে? এনে দিব? জবাবে আহির গম্ভীর গলায় বলল, তার আগে বল, তোর এ অবস্থা কে করেছে? প্রতিভা নিশ্চুপ, সামনের দিকে ঝুঁকে আহিরের বুকে মাথা রাখল। আহির বুক থেকে তুলে তাকে জোরে একটা ঝাঁকানি দিল, যার দরুন এবার প্রতিভার রাজ্যের ঘুম সব নিমিষে উবে গেল। আহিরের রাগান্বিত রূপ দেখে প্রতিভা ঘাবড়ে গেছে। আহির পুনরায় ধমকে উঠল, কি বলেছি কথা কানে যায় না তোর? কে করেছে তোর এই অবস্থা? আহিরের ধমক শুনে প্রতিভা সামান্য কেঁপে উঠল, সাথে সাথে মাথা নিচু করে ফেলল। তখন সিঁড়ি বেয়ে পড়ে যাওয়ার কারণে শরীরের জায়গায় জায়গায় ব্যথা অনুভব হলো। ফুপিয়ে বলে উঠল, মুবিন। ভোর হতে চলল, চারিদিক থেকে মুয়াজ্জিনের কণ্ঠে সুমধুর আজান ভেসে আসছে। সূর্যোদয় হতে এখনো অনেকটা সময় বাকি। আহির প্রতিভাকে তার বুকের সাথে চেপে ধরে রেখেছে। প্রতিভা তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুকণা দিয়ে আহিরের বুক ভাসিয়েছে। আহির নিষেধ করেনি, শুধু বুঝতে চেষ্টা করলো সঙ্গিনীর হৃদয়ে পুষে রাখা যন্ত্রণা। যতই আমরা মুখে বলি দুঃখ কষ্ট দুজন ভাগাভাগি করে নেব, আসলে কি সেটা করা যায়? বড়জোর আপনি তার দুঃখ কষ্টগুলো শুনতে পারবেন, দেখতে পারবেন, তার প্রতি আপনার মায়ার কারণে খারাপ লাগবে, কিন্তু দেখবেন তার সে ব্যক্তিগত দুঃখগুলো হয়তো দীর্ঘস্থায়ী হয়ে তার জন্যই বরাদ্দ থাকবে। আপনার নিকট তুলে ধরলে তার পাশ থেকে বড়জোর তাকে আশ্বাসটুকু দিতে পারবেন। ব্যাস এটুকুই। দেখবেন হয়তো সে সবটা ভুলে গিয়ে নতুনভাবে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস পাবে। আর সেটা যদি হয় জীবনসঙ্গী, তাহলে তো কথাই নেই। প্রতিভা যখন আহিরকে আকুতি ভরা কণ্ঠে বলছিল, আহির, আমিও অন্য সবার মতো ভালো থাকতে চাই, কিন্তু এই সমাজ আমাকে কেন ভালো থাকতে দিচ্ছে না বলতে পারেন? আহির তখন নিশ্চুপ ছিল। প্রশ্নের উত্তরটা যে তারও অজানা। সকাল পেরোতে সুস্থ শরীর নিয়ে আহির রওনা দিল পুলিশ স্টেশনের দিকে। তাকে এভাবে হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখে নাবিলা বাদ সাধলেন, বললেন, বাবা, এ শরীর নিয়ে কোথায় যাচ্ছিস? নাছোড়বান্দা আহির কারোর কথা শোনার পাত্র সে নয়। সরাসরি নাবিলাকে জানালো, অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে যাচ্ছি, যেটা অনেক আগেই করা উচিত ছিল। যাচ্ছিস ঠিক আছে, দুদিন পরে গেলে কি হবে? এ শরীর নিয়ে তো তোর হাঁটতেও অসুবিধা হচ্ছে। বাবা, কথা শোন, জেদ করিস না। নাবিলা রহমান জানে তার কথা আহির ফেলতে পারবে না, তাই তো আহির ইলিয়াস রহমানকে উদ্দেশ্য করে বলল, বাবা, আপনি কি আমার সাথে যাবেন? যদি কোনো অসুবিধা না থাকে তো। ইলিয়াস রহমানও বসে থাকতে পারলেন না, বরাবরের মতো সায় জানালেন আহিরকে। খুব প্রিয় জিনিসের প্রতি মানুষ একটু বেশি সংবেদনশীল হয়। আহিরের ব্যাপারেও তার ব্যতিক্রম ঘটেনি। ক্ষিপ্র গতিতে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে আহির। পাশে ইলিয়াস রহমান ছেলের দিকে কেবল তাকিয়ে দেখছেন। ভেতর ভেতর আহিরের প্রতি চরম বিরক্ত সে। বারণ করা সত্ত্বেও ছেলেটা একের পর এক অবাধ্যগত কাজ করেই চলছে। এমনকি নিজের অসুস্থ শরীরের প্রতি যেন আহিরের বিন্দুমাত্র মায়া হচ্ছে না। এক রাতের ব্যবধানে এমন কি ঘটে গেল যার জন্য সে এতটা ক্ষেপে আছে? গাড়ি থানার সামনে এসে থামতে দেখে ইলিয়াস রহমান বিরক্তি নিয়ে শুধালেন, কি সমস্যা তোমার? এখন এখানে কি করতে চাও? কি করতে চাচ্ছি সেটা না হয় নিজের চোখেই দেখে নেবেন। আসার হলে আসুন, নয়তো আমি একাই যাচ্ছি। বলে সেভাবেই সামনের দিকে এগিয়ে গেল। রাগে মানুষ তার হিতাহিত বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে। আহিরও মুহূর্তে তার জলজান্ত প্রমাণ। সামনের কয়েক কদম এগিয়ে যেতে কাউকে দেখে দাঁড়িয়ে পড়ল, সাথে রাগে খানিকটা ভাটা পড়ল। হাবিব আহিরকে থানায় দেখে চমকে গেল। শুরুতে মনে হচ্ছিল হয়তো সে ভুল দেখছে, কিন্তু আহিরের পেছন পেছন ইলিয়াস রহমানকে দেখে নিশ্চিত হলো এটা আহিরই হবে। ইলিয়াস রহমানের সাথে সালাম বিনিময় করে জিজ্ঞেস করল, আঙ্কেল, আপনারা এখানে? আর আহিরের এ অবস্থা কি করে হলো?
সেসব পরে হবে ভাইয়া। তার আগে বলো জানোয়ারটাকে কোথায় রেখেছো? ওকে আমি শেষ করে ফেলবো। কোন সাহসে সে আমার প্রতিভার গায়ে হাত তোলে? ওয়েট ওয়েট ওয়েট, তোমার প্রতিভা মানে? আঙ্কেল আহির কি বলছে কিছুই তো বুঝতে পারছি না, আপনি একটু বুঝিয়ে বলুন তো কি হয়েছে। প্রতিভা ওর ওয়াইফ, কিন্তু কাকে মারার কথা বলেছে সেটা আমিও বুঝতে পারছি না। ইলিয়াস রহমানের কথা শুনে হাবিবের আর কোনো কিছুই বোঝার বাকি রইল না। হাবিব আহিরকে শান্ত হওয়ার পরামর্শ দিয়ে কালকের পুরো ঘটনাটা জানালো। সবটা শুনে আহির এক বাক্যে জানিয়ে দিল, ছেলেটা যেন কোনোভাবে ছাড়া না পায় ভাইয়া, আর যদি তোমার হাত থেকে ছাড়া পায় তাহলে আমার হাতে তার মৃত্যু অবধারিত। বাকিটা কিভাবে হ্যান্ডেল করবে সেটা তোমার ব্যাপার। চলি। হাবিব নিবিড়ের ঘনিষ্ঠ বন্ধু, দুজন একসাথে রাজশাহীতে থেকেছে, পড়াশোনা করেছে। চাকরির সুবাদে ভাগ্যক্রমে হাবিবের পোস্টিং হয়ে যায় নোয়াখালীতে। হাবিবের বিয়েতে পরিবারের সবার পাশাপাশি আহিরও উপস্থিত থাকলেও পরবর্তীকালে কণাকে নিয়ে বিয়ের পরপরই এখানে চলে আসে। তাই তখন হাবিবের বউ কণাকে পরিচিত লাগছিল। হাবিব যতদূর আহিরকে চেনে ধারণা মতে আহির বরাবরই শান্ত স্বভাবের ছেলে, তাই তো খ্যাপাটে স্বভাবের আহিরকে সম্পূর্ণ অচেনা লাগছে। ঘুম ভাঙতে বড্ড দেরি হয়ে গেছে প্রতিভার, যার দরুন নাবিলা তাকে কথা শোনাতে একটুও ছাড় দিলেন না। সব থেকে বড় কথা, আহিরকে কোথাও দেখা যাচ্ছে না। আহিরের তো আজকে অফিসে যাওয়ার কথা নয়, তবে কোথায় গিয়েছে সে? প্রতিভার ভাবনার মাঝে ইলিয়াস রহমানকে প্রবেশ করতে দেখে গেল। নাবিলা ইলিয়াস রহমানকে একা দেখতে পেয়ে ছুটে গিয়ে আহিরের কথা জিজ্ঞেস করতে তিনি আগাগোড়া সবটা জানালেন, কিন্তু তার ভাবনাতে ছিল না সবটা শুনে নাবিলার প্রতিক্রিয়া কিরূপ হতে পারে। প্রতিভার সামনেই দাঁড়িয়েছিল, তিনি প্রতিভার দিকে তেড়ে গেলেন, আঙুল তুলে সবটার জন্য প্রতিভাকে দোষারোপ করতে শুরু